আমি এটা বলতাম না, কিন্তু আমি এটা বলতে বাধ্য হইতেছি। আপনি বলছেন যে এখন থেকে আপনার কথা শুনতে হবে। না স্যার, আপনাকে বরং আমাদের কথা শুনতে হবে, জনগণের কথা শুনতে হবে। মনে রাখবেন, এই বিপ্লবের নায়ক কিন্তু আপনি না। আমরা যা বলবো সেটা সত্যি ভেবেই বলবো। আপনি প্রথমে এয়ারপোর্টে এই কথা বলছেন, কিন্তু আমার কথা শুনতে হবে, এটা স্বৈরাচারের কণ্ঠস্বর স্যার। আমরা এটা নিয়ে সঙ্গত কারণে কথা বলিনি, কিন্তু এইটা ভাবেন না স্যার যে আমরা এটা লক্ষ্য করিনি। আমরা লক্ষ্য করছি এবং নোট রাখছি। এই বিপ্লবের ফসল যাতে লুট হইয়া না যায়, আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেন আবার বিদেশিদের পায়ে বিসর্জিত না হয়, তার জন্য আমরা আমাদের জবান খোলা রাখবো। দেশ কিন্তু গ্রামীণ ব্যাংক না স্যার, আর আপনি কিন্তু দেশের এমডি না স্যার। হ্যাঁ, যাই হোক, আপনাকে এবং আপনার সরকারকে আমাদের কথা শুনতেই হবে। আমাকে কিঞ্চিত এটা রূঢ়ভাবে বলতে হইল, কারণ এটা শুধু আপনি বলেননি, এক উপদেষ্টা দায়িত্ব নিতে না নিতেই বললেন কঠিন এবং বিব্রতকর প্রশ্ন করবেন না। এই সরকার কতদিনের হতে পারে, এইরকম আপনার প্রত্যাশা আছে? আপনি আমাকে কোনো কঠিন প্রশ্ন করেন না। এটা তো স্বৈরাচারের ভাষা। এই মনোবৃত্তি নিয়ে কি করে একজন একটা বিপ্লব উত্তর সরকারের স্থান পায়, ভারী উদ্বেগের বিষয়। আমি আরো উদ্বিগ্ন, এই সরকারে ১-১১ তিন ব্যক্তিত্ব জায়গা পেলেন কি করে, এবং কারা কারা আসেন আমরা একটু দেখি। এর মধ্যে একজন হইতেছেন ব্রিগেডিয়ার সাখাত, যাহার সম্পর্কে আগের ভিডিওতে বলছি, কিন্তু উনার কীর্তি এতই মহৎ যে উনার সম্পর্কে বললে আর শেষ হবে না আর কি। ২০০৮-এর নির্বাচনে কিভাবে আওয়ামী লীগ জিতলো জানেন? আওয়ামী লীগ পেল ৪৯% ভোট, আর বিএনপি পেল ৩৩.২০% ভোট। আর সিট পেল আওয়ামী লীগ কত? ২৩০, আর বিএনপি ৩৩ মাত্র। এটা কেমনে কিভাবে হইল আসেন এটা একটু দেখি, এবং এর পিছনে কুশীলভ কে ছিল। জাতীয় সংসদে কিছু আসন আছে আওয়ামী লীগ পাবেই, যতই খারাপ অবস্থা হোক। মানে এখনো যদি ইলেকশন হয় তাও পাবে। কিছু আসন আছে যা বিএনপি পাবেই, যতই খারাপ অবস্থা হোক বিএনপি। প্রায় ১৫০টার মতো আসনে এক ধরনের টাগ অফ ওয়ার চলে, মানে টানাটানি চলে আর কি। কে জিতবে নিশ্চিত না, একটা কিংবা দুইটা কেন্দ্রের ফল হিসাব বদলে দেয়। এই এম সাখাওয়াত হোসেন ২০০৮ সালের ১৩৩টা আসনের সীমানা এমনভাবে পুনর্বিন্যাস করে যেন ১৩৩টা আসনে নিশ্চিতভাবে আওয়ামী লীগ পায়। যেই একটা দুইটা কেন্দ্র দিয়া ফলাফল বদলে যেতে পারতো, ওই একটা দুইটা কেন্দ্র এমন একটা আসনের সাথে যুক্ত করে দেওয়া হয় যা আসলে ওই আসনে কোনো ভূমিকা রাখতে পারে না। সো সেই আসনের ফলাফল নির্ধারণে ওই কেন্দ্রগুলোর একটা অ্যাডভান্টেজ নষ্ট করে দেওয়া হয়। এই লোকটা তো আসলে করাপ্ট, এটা স্যার আপনি জানেন না? হ্যাঁ, আপনি তার পাশে রাখছেন। চট্টগ্রামে থাকার সময় সেনাবাহিনীর গম চুরির দায়ে আর্মি থেকে ডিসমিস চেয়ে। তো এই লোককে নিয়ে প্রফেসর ইউনূস কেমনে কাজ করবে? আমি শুনছি উপদেষ্টা পরিষদের মিটিংয়ে নাকি মিলিটারি মেজাজ দেখায়। সত্য মিথ্যা জানি না, কেমন খাইস্টা দেখেন। ডরে বিদ্রোহী পুলিশদের সাথে কথা বলতে রাজারবাগ পুলিশ ফাঁড়িতে যায় না, আবার মিলিটারি মেজাজ দেখায়। শুনলে একদম পিত্তি জইলা যায় এই সমস্ত কথা শুনলে। এখন সুশীল হয়ে বসছে, এখন সরকার হয়ে বসছে। আর তৌহিদ হোসেন সাহেব, আমি কিন্তু ওনারা পছন্দ করি। উনি কিন্তু ১-১ সময় পররাষ্ট্র সচিব ছিলেন, ব্যক্তিগতভাবে অত্যন্ত সজ্জন মানুষ, সন্দেহ নাই। আমি বলছি যে আমি ওনারা পছন্দ করি, ওনার সাথে আমার দেখা হয়েছে, এক সময় কথা হয়েছে, কিন্তু সরকার হিসাবে কিন্তু পছন্দ করি না, বিশেষ করে এই সময়। কারণ তার সচিব থাকার সময় বাংলাদেশকে ভারতের পায়ে সমর্পণ করা হয়। এবার আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে ভারত মুক্ত হইলাম, এখন কি করে আশা করতে পারি যে তিনি বুকচিতায় শহীদ আবু সাইদের মতো ভারতের সামনে দাঁড়াতে পারবেন? আমি অন্তত সেই আশা করি না। সেই মেরুদণ্ড ওনার নাই, থাকলে সেই সময় রুখে দিতেন। তাই এই কাজ তারে দিয়ে হবে না। আর 111-এর আরেক কুশীলা হলে হাসান আরিফ, এর আমলে 3 মাসের তত্ত্বাবধায়ক সরকারকে টেনে টুনে 2 বছর মেয়াদি করা হয়, যার ফল আমরা 16 বছর ধরে মর্মে উপলব্ধি করতেছি। কে 2 বছর মেয়াদি করার কাজটা করছে? উনি। এই সরকারের প্রত্যেক মানুষকে হইতে হবে দক্ষ বিপ্লবের চেতনাবাহী এবং সাহসী এবং হৃদয়বান। হাসান আরিফ তার পুত্রবধূকে 9 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় জেলে পাঠাইছিলেন। জেলেই মহিলার বাচ্চা হয়েছে। আপনার যত বড় শত্রু হোক না কেন, 9 মাসের অন্তঃসত্ত্বা নারীকে আপনি জেলে পাঠাইতে পারেন? উনি বলবেন জেলে তো আমি পাঠাই নাই, পুলিশ নিয়ে গেছে। 10 বার জামিন চাইছিল এই মহিলা, ওনার পুত্রবধূ। ক্ষমতা খাটায় আটকায় দেওয়া হয়েছে। কে ক্ষমতা খাটাইছে? 2 বছরের মাসুম বাচ্চাকে মায়ের কাছ থেকে সরায় রাখা হয়েছে। উনি তো বাসার মানুষকে আগে দেখবেন, দেশের মানুষের প্রতি ন্যায় উনি কেমনে করবেন? নিজের বাসা ঠিক রাখতে পারে না, আর দেশের প্রতি দায়িত্ব পালন করতে আসছেন। এই সমস্ত বালের আলাপ দিয়েন না তো আমার সাথে। তার অপকর্মের ফিরিস্তি পরে দেওয়া যাবে। যাই হোক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায়ের দায়িত্ব যদি কাউকে দিতে হয়, তাহলে তো ১-১ একজন কুশীলভকে কেন? এই বিষয়ে তার কি বিদ্যা, কি অভিজ্ঞতা? সরকার কি এরকম একটা বাটোয়ারার বিষয়? এবার আর কয়েকটা প্রশ্ন রাখি। 15 বছর স্বৈরাচারের কইলা বৈশা সকল সুযোগ সুবিধা ভোগ করছে জাতীয় পার্টি।
তারাও তো স্বৈরাচারের দোষর নাকি? হাসিনার তো তারা জোট সঙ্গী। কেমন করে বিপ্লবী সরকারের শপথ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে? এ দায় কার? আরেকটা বিষয়, ইন্ডিয়া আর আওয়ামী লীগ হিন্দুদেরকে মাঠে নামাইছে, এইটা বলে যে তাদের উপর নির্যাতন হইতেছে। আপনি একজন হিন্দু স্ট্যাটাস দেখেন, সে বলতেছে আওয়ামী লীগের নির্দেশে ফুরসাইল গ্রামের পোদ্দার বাড়ি এই মন্দিরে বোম ফুটাইছে। এডিটর সাহেব দেখান কারা এটা করছে এবং সে কি বলে, যাকে ধরছে সে কি বলতেছে। আমরা 3 জন ছিলাম। মাসুদ খানে পাঠাইছে। কোনো টাকা অফার করছিল? না, আমরা তো তার কথাই আর কি ফুটাইছি। কি বলছে কোন তোমাদের? জায়গায় ফুটাইতে গেছে? মন্দিরের সামনে কোন ফুটাইছি। মন্দির, কোন এলাকায়? ফুসছে কে ফুটাইতে গেছিল? কে? মাসুদ আপনি কি মাসুদ খান। এই আওয়ামী লীগের নেতা মাসুদ খান? নেতা? উনি বোম ফুটাইতে গেছে মন্দিরে? বোম মারতে অর্ডার দিছে? হ্যাঁ। আচ্ছা কয়টা ঠিক বোম আছে। মারছো এখানে? কটা বোম মারছো? আমাদের তো 2টা বোম ছিল। দুটা বোম দিছিল? কি নিয়ে আচ্ছা। না, আমাদের বোমই ছিল। সাথে কি নিয়েছিলা? বাইক নিয়েছিলা? না, সাথে একটা বাইক ছিল। কে গেছিল সাথে? সাথে কে 3 গেছিল? জন ছিলাম। 3 জন। নাম কি? সৌমিক, তুহিন আর আমি। ওকে। আচ্ছা, তোমাদের কোনো টাকার অফার শ্রমিকের করে বাবার না? নাম কি? শ্রমিকের তার বাবার নাম কি? কি বলে নিচ্ছে? কি বলে নিচ্ছে তোমাদের? তোমাদের কি বলে ওখানে নিচ্ছে? কি বলে দিচ্ছে এটা বলো। আমাদের বোম ফুটাইতে বলছে আর কি, ফুটাইছি। কইছে এটা বন্ধ টাকা করে পয়সা দিচ্ছে নি কোনো? টাকা পয়সা দিচ্ছে টাকা কোনো? পয়সা দিচ্ছে কোনো? না সে বিষয়ে তুমি কিছু জানো? না না, তোমার সাথে যদি টাকা তারা জানে? মারলা কেন? ওটাও জানি না। তা তোমরা মারলা কেন? তোমার স্বার্থ কি? এইগুলা ইন্ডিয়ান মিডিয়া ছড়াইতেছে। এই যে দেখেন 20টা গুজব তারা আইডেন্টিফাই করছে। দেখেন কিরকম গুজব। এই যে সাহেব একটা একটা কইরা দেখান। হ্যাঁ, দেখেন কিরকম ফলস গুজব এই সমস্ত গদি মিডিয়া ছড়াই দিছে টুইটারে। ইন্ডিয়ারে বলতেছি, নিজের দেশে সংখ্যালঘুর নিরাপত্তা নিয়ে বিচলিত হন, বাংলাদেশ নিয়ে বিচলিত হইয়ার না। এমনিতে তো আমসালা দুইটাই গেছে। বাংলাদেশের সাথে সম্পর্ক আরো নষ্ট করতে না চাইলে থামেন এইবার। বাংলাদেশের হিন্দুদের নিজের রাজনৈতিক কৌশল বাস্তবায়নে ঘুঁটি বানাইবেন না। পাশারসা আমরা কিন্তু তুলে দেবো একেবারে। আওয়ামী লীগ নেতারা 300 দুষ্কৃতিকারীদের ভাড়া করছে ডাকাতি করার জন্য, ঢাকা এসে ডাকাতি করতেছে, অবিশ্বাস্য। তো হিন্দু ভাইরা একটু শুনেন, হাসিনার শাসনকে ফিরে আনার জন্য হিন্দু নির্যাতনের কাঠ খেলবেন না। এই অস্থির সময়ে দুর্বৃত্তরা সুযোগ নেয়। আওয়ামী লীগের মুসলমান নেতারা মাইর খায় নাই, বিভৎসভাবে মার খাইছে, মারা গেছে, বাড়ি ঘরদোর পুড়াই দিছে, দেয় নাই? কত বড় বড় নেতাদের বাড়ি ঘর, শেখ মুজিবের 32 নম্বর পুড়াই দিছে। আমি বলছি কোথায় কোথায় যোগাযোগ করতে হবে নিরাপত্তার জন্য। আপনাদের বাসস্থান মন্দির পাহারা দেওয়া হয়েছে না? হয়েছে তো, আরো হবে। কিন্তু এটাকে ইস্যু বানায় বিপ্লব বানচালের চেষ্টা করবেন না, আপনাদের দোহাই লাগে। এইটা আনম্যানেজেবল পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু আপনাদের সাবধান করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি। বাসায় ফিরে স্থানীয় দরকার হলে হেফাজত ইসলামের সাথে যোগাযোগ করেন, তারা আন্তরিকতার সাথে আপনাদের রক্ষা করছে। স্পেসিফিক কোথাও নিরাপত্তা প্রয়োজন হলে আমাকে জানান, আমি আমার সীমিত সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। গোবিন্দ পরমাণু তো হিন্দুদেরই নেতা না, সে বলছে যে একটা ঘটনাও সাম্প্রদায়িক না। তারা আক্রান্ত হয়েছে কারণ তারা আওয়ামী লীগ করতো। এখন ধরেন পঙ্কজ দেবনাথ যদি ডলা খায়, তাই তো বলতে পারে না সে যে হিন্দু জন্য ডলা খাইছে। আওয়ামী লীগ যে নির্যাতন চালাইছে গত 15 বছর সারা বাংলাদেশের মানুষের উপরে, সেটার একটা প্রতিক্রিয়া হবে না? হবে তো। পঙ্কজ দেবনাথ ডলা খায় কারণ সে আওয়ামী লীগ, এইটার জন্য না যে সে হিন্দু। এটা হিন্দু মুসলমান উভয়ের ক্ষেত্রেই হবে। আপনি হিন্দু পরিচয় নিয়ে সুরক্ষা চান কেন? আপনি তো স্বার্থপর কেন? আওয়ামী লীগ করে যে মুসলমান, সে কি পরিচয়ে সুরক্ষা পাবে? তার বাড়ি ঘরদোর গেছে না? আওয়ামী লীগের কোন নেতার বাড়ি অক্ষত আছে আমাকে বলেন তো? জেলা পর্যায়ের নেতা বাড়ি পর্যন্ত অক্ষত নাই। আরে শেখ মুজিবের 32 নাম্বার ধ্বংস হয়ে গেছে, হাসিনার গণভবন ধ্বংস হয়ে গেছে। তো হাসিনার পতন হয়েছে তো, তাই না? হাসিনার পতনের পরেও যে আপনারা বাংলাদেশের হিন্দুরা শান্তিপ্রিয়ভাবে বাধাহীনভাবে ব্যাপক জমায়েত এবং মিছিল করতে পারছেন বিভিন্ন জেলায় কোনো ধরনের বাধা ছাড়া, তাতে কি প্রমাণ হয় না যে আপনারা ভালো আছেন? আপনার নেত্রী হাসিনা আমাদের করতে দিছে? দেয় নাই তো। ফাইনালি গোপালগঞ্জে আর্মির উপরে হামলা করছে গোপালীরা, এটা নিয়ে একটু আলাপ করি। এই একটা জায়গায় আছে হাসিনার হয়ে গুন্ডামি করার জন্য অবশিষ্ট, মানে এই যে ব্রুট ফোর্স, এটা অ্যাপ্লাই না করে সহজেই গোপালী ঝামেলা ট্যাকেল করা যায়। এই কৌশল সব জায়গাতেই প্রয়োগ করতে পারবেন। গোপালগঞ্জের সাপ্লাই চেইন এটা কেটে দেবেন। সেনাবাহিনীকে বলতেছে এটা খুব সিম্পল মিলিটারি স্ট্র্যাটেজি। সরকারি কর্মচারীদের উইথড্র করেন, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেন, গ্যাসের লাইন থাকলে বিচ্ছিন্ন করেন, পানি সরবরাহ হবে না, গ্রামের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেন, রেডিওতে শান্তিপ্রিয় জনগণকে শহর ত্যাগ করতে বলেন, মাইক্রোফোনে বলেন, দরকার হলে লিফলেট ছাড়েন, তারপরে অভিযান চালান, বিনা রক্তপাতে ঠান্ডা হয়ে যাবে। হাসিনা এবং জয়ের এই শয়তানি বন্ধ করতে হবে। কি কৌশলে আসেন এটা আলাপ করি। ভারতকে হাসিনাকে বহিষ্কার করতে হবে।
একজন গণহত্যাকারীকে ভারত আশ্রয় দিতে পারবে না। ভারতের সাথে আমাদের আরো অনেক ফয়সালা আছে। ভারতকে বলতে হবে ঢাকার হাইকোর্টের সামনে থেকে অপহৃত সুখরঞ্জন মালিক কিভাবে ভারতের জেলে যায়, বিএনপি নেতা সালাউদ্দিন কিভাবে ঢাকা থেকে গুম হয়ে সিমলায় আবিষ্কৃত হয়। সরকারকে কূটনৈতিক চ্যানেলে এই প্রশ্ন ছুড়ে দিতে হবে ভারতকে শান্তিতে থাকতে দিবেন না। ভারতকে শান্তিতে থাকতে দিবেন তো সে শয়তানি কন্টিনিউ করবে। জাতিসংঘে অভিযোগ দিতে হবে বাংলাদেশের রাজনীতিতে কেন হস্তক্ষেপ করছে ভারত, প্রমাণ আছে তো। ভারতের সাথে সমস্ত চুক্তি প্রকাশিত করতে হবে, যে চুক্তিগুলো বাতিলযোগ্য সেইগুলো অবিলম্বে বাতিল করার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। জব পারমিট ছাড়া যারা বাংলাদেশে কাজ করতেছে ভারতীয়, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এভার কেয়ার সহ যে সমস্ত হাসপাতালে ইন্ডিয়ান ডাক্তার আছে তাদেরকে তাড়াইতে হবে এবং গ্রেপ্তার করতে হবে, কারণ তারা আইন ভাঙছে। আইন কিভাবে ভাঙছে আসেন বলে দিচ্ছি। বাংলাদেশের আইন অনুসারে বিদেশি ডাক্তার টেম্পোরারি রেজিস্ট্রেশন পায়, কিন্তু রুগী দেখতে পারবে না। একটা ক্ষেত্রে পারবে, যদি স্থানীয় ডাক্তারকে প্রশিক্ষণ দেয়। এরা প্রশিক্ষণের কথা বলে ধুমসে রুগী দেখতেছে, এরা তো কোনো প্রশিক্ষণ দিচ্ছে না, তাই না? বসে রুগী দেখতেছে, এটা পারে না। এটা আইন বিরুদ্ধ কাজ। এই আইন বিরুদ্ধ কাজ করার জন্য এদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। হাসিনারে শান্তিতে থাকতে দিচ্ছেন জন্য সে শয়তানি করতেছে। হাসিনার বিরুদ্ধে আইসিসিতে আয়নাঘর নিয়ে এখনই মামলা করেন। আর এই আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছে তার তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানায়। বাংলাদেশের কোনো ইনস্টিটিউট নাই এটা তদন্ত করতে পারে। আরে পুলিশ, ও তো ভয়ে আসতেছে না, ও কি করবে? আর এই জুডিশিয়ারি দেখছেন কি অবস্থা, সব ঠান্ডা হয়ে যাবে। জাতিসংঘকে আহ্বান জানান, জাতিসংঘ যখন এটা তদন্ত করতে আসবে। হাসিনা নাশকতার নির্দেশ না দিয়ে আবার গর্তে ঢুকবে। ইন্ডিয়ার হাসিনাকে দৌড়ের উপরে রাখেন, বাংলাদেশ ঠান্ডা থাকবে, বিপ্লব রক্ষা পাবে। প্রতি বিপ্লব করা একদম হান্দায় দেওয়া হবে। ইনকিলাব জিন্দাবাদ।